Hi students, in the last class we discussed about how industrialization took place and industrialization journey towards imperialism from industrialization, then how imperialism provoked the nations, countries for colonial expansion, and how colonial expansion led colonial rivalry and colonial rivalry towards World War One. And we also discussed about context of the World War One. Today's discussion for the students of class 5 English medium, First World War. Major causes, immediate causes, consequences, course of the war, and result or aftermath of the war. শুরু করা যাক আজকে আমাদের আলোচনা। প্রথম বিশ্বযুদ্ধ, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। First World War started in 1914 and ended in 1918. It mainly took place in the soil of Europe এবং এর সাথে সাথে অন্যান্য স্থানেও এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ছড়িয়ে পড়েছিল। কাদের মধ্যে যুদ্ধ হয়েছিল? দুটি শক্তি বর্গে বিভাজিত ছিল, তোমরা সকলেই জানো। একটা সেন্ট্রাল পাওয়ার কনসিস্ট উইথ Germany, Austria and Italy. They are the three leading countries. And allied powers এর মধ্যে ছিল ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়া। Major causes the World War One, First World War. One is militarism, alliances, অর্থাৎ অ্যালাইড পাওয়ার যারা ছিল তাদের মধ্যে যে ডিভিশন, ইউরোপ ডিভাইডেড ইন দ্য পাওয়ার ব্লকস ডিউরিং 19th century and the first half of the 20th century. Imperialism, nationalism, clash of imperial interest which leads to colonial rivalry. Those are the major causes the World War One. ইমিডিয়েট কজেস, তোমরা সকলেই জানো ইমিডিয়েট কজেস যে কোনো ওয়ারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এখানে ইমিডিয়েট কজেস যেটা হলো অ্যাসাসিনেশন অফ অস্ট্রিয়াস ক্রাউন প্রিন্স ফ্রান্সিস ফার্দিনান্দ, যিনি 28 জুলাই 1914 বসনিয়ার রাজধানী সারাজেভোতে ঘুরতে গিয়েছিলেন এবং সেখানে একজন সার্বিয়ার এক্সট্রিমিস্ট, একজন বিদ্রোহী, যিনি সার্বিয়ার চরমপন্থী, তার নাম গাভ্রিলো প্রিন্সেপ, তাকে গুলি করে হত্যা করে এই সারাজেভো বলে প্লেসে। এবং স্বাভাবিকভাবে তারপর অ্যাঙ্গার্ড অস্ট্রিয়া declared war on Serbia on 20th July 1914. কিছু ডিক্লারেশন দিয়েছিল সার্বিয়াকে, অস্ট্রিয়ার পক্ষ থেকে দেওয়া ছিল এবং সার্বিয়া মানতে পারেনি, সম্ভবও ছিল না, এবং শুরু হয় ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। যদি মেজর কজেসগুলি আমরা আলোচনা করি, ফার্স্ট ওয়ান ইজ ন্যাশনালিজম। এই সময় 19th সেঞ্চুরি ইউরোপের ন্যাশনালিজম গ্রোথ হচ্ছে, যেখানে একটি দেশ বা একটি রাষ্ট্রের একটি বাউন্ডারির সীমানা সেই দেশকে রিপ্রেজেন্ট করতো। অর্থাৎ আমি যে একটি দেশ থেকে বিলং করি, সেই দেশ সম্বন্ধে একটি জাতীয়তাবোধ, একটা ন্যাশনাল ইন্টারেস্ট গ্রোথ হচ্ছে এবং সেই সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা তৈরি হচ্ছে এবং জাতিরাষ্ট্র, এই ধারণাগুলোই এই সময় থেকেই আরও বেশি করে মানুষের মধ্যে আসছে। এবং এই ইউরোপিয়ান পাওয়ার, তাদের মধ্যে একটা টেরিটোরিয়াল এক্সপ্যানশন হচ্ছে, অর্থাৎ বিভিন্ন অঞ্চল তারা দখলের দিকে যাচ্ছে। আবার কখনো কখনো অ্যাগ্রেসিভ ন্যাশনালিজম, কেউ যখন উগ্র হয়ে যাচ্ছে, নিজের জাতীয়তাবোধে যখন বেশি উগ্র হয়ে পড়ছেন, তখন নিজেদের মধ্যে এনিমিটি হেট্রেড আসছে এবং সেটা ওয়ার্ল্ড ওয়ারের মতো একটা ক্রাইসিস ক্রিয়েট করছে।
ওয়ান অফ দ্য মেজর কজেস ওয়াজ মিলিটারিজম। তোমরা সকলেই জানো, আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে মিলিটারিজম এফেক্ট ফেলেছিল। কারণ এই কলোনিয়াল এক্সপ্যানশনের সময় মার্কেট দখল, ইনভেস্টমেন্টের জন্য নিউ এরিয়াস খোঁজা, সেই সবগুলো সব এরিয়াগুলো ধরে রাখার জন্য বিভিন্ন কান্ট্রিজ নিজেদের মধ্যে একটা পলিটিক্যাল রাইভালরি, কলোনিয়াল রাইভালরিতে জড়িয়ে পড়ছে। সেই 90th সেঞ্চুরিতে সেই জন্য মিলিটারিজম এক্সপ্যান্ড, এবং দেখা যাচ্ছে যে পলিটিক্যাল সুপ্রিমেসির জন্য আর্মি এবং নেভি, পাওয়ারফুল আর্মি ও নেভি রাখা হচ্ছে। আর্মি টেরিটোরিয়াল এক্সপ্যানশনের দিকে ফোকাস করছে, অ্যাট দ্য সেম টাইম নেভি টু প্রোটেক্ট কলোনিজ। ইউরোপিয়ান নেশনস সকলেই একটা জিনিসের উপর ফোকাস করছে, রেজ টু ইনক্রিজেস মিলিটারি স্ট্রেংথ। কারণ সকলে বুঝে গিয়েছিল মিলিটারি স্ট্রেংথ স্ট্রং না করলে কলোনি প্রোটেক্ট করা যাবে না। স্বাভাবিকভাবে একজনের যখন আর্মি এত স্ট্রং হবে, অন্যজন তখন আর্মি আরও স্ট্রং করার দিকে লক্ষ্য দিচ্ছে, এবং কেউ নিজেদের একটুও ছেড়ে কথা বলছে না নিজেদের শক্তি গড়ে তোলার ক্ষেত্রে। এবং এটা এনিমিটি হ্যাট্রেড, সেটা World War I ক্রিয়েট করছে। এবং এর সাথে যদি আমরা ইম্পেরিয়ালিজমের দিকে ফোকাস দিই, দেখতে পাবো 90th সেঞ্চুরি ইউরোপে একটা ইম্পেরিয়ালিজম ক্রিয়েট হচ্ছে। সেখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেগুলো মেজর ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি আরও অন্যান্য মেজর কান্ট্রিজের দ্বারা ক্রিয়েট হয়েছিল। সেখানে মেশিন মেড প্রোডাক্ট, লার্জ স্কেল প্রোডাকশন অফ গুডস ক্রিয়েট হচ্ছে। এবং একসাথে এত ম্যানুফ্যাকচার যখন হচ্ছে, সেখানে সারপ্লাস যে গুডস, সেটা অনেক একসঙ্গে গ্যাদার হচ্ছে। তাই যখনই একসঙ্গে মেশিন মেড প্রোডাক্ট তৈরি হচ্ছে, অনেক একসঙ্গে জিনিস তৈরি হচ্ছে, সেটা সারপ্লাস হিসেবে থেকে যাচ্ছে। সেটাকে ক্লিয়ার করার জন্য মার্কেটের দরকার হচ্ছে, এবং এশিয়া, আফ্রিকার মতো এরিয়াগুলোতে তখন ফোকাস করা হচ্ছে। এর সাথে সাথে রেস বিটুইন ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি টু অ্যাকোয়ার কলোনিজ ইন এশিয়ান আফ্রিকা এবং এশিয়ার যেই পার্টগুলো বাকি ছিল, মেজর এরিয়াগুলো বাদ ছিল, সেখানে কলোনি গড়ে উঠছে এবং এনিমিটি তৈরি হচ্ছে। এই এনিমিটি আস্তে আস্তে World War I মতো ক্রাইসিস ক্রিয়েট করছে। আমরা আগেই বলেছি একটা সেন্ট্রাল পাওয়ার কনসিস্ট উইথ জার্মানি, অস্ট্রিয়া, ইতালি। প্রথমে জার্মানি আর অস্ট্রিয়া 1879-এ ক্রিয়েট হচ্ছে টু আইসোলেট ফ্রান্সকে আলাদা করে দেওয়ার জন্য ক্রিয়েট হচ্ছে। পরবর্তীকালে ইতালি জয়েন্ট ইন দ্য ফ্রে, ইতালি এই ফ্রের মধ্যে জয়েন করছে, যেখানে ইতালি, জার্মানি, অস্ট্রিয়ার মধ্যে 1882-তে তৈরি হচ্ছে ট্রিপল অ্যালায়েন্সেস ক্রিয়েট হচ্ছে। আমরা যদি ম্যাপে দেখানোর চেষ্টা করি, তাহলে দেখতে পাবো এখানে জার্মানি, এটা অস্ট্রিয়া এবং এটা ইতালি। এই তিনটে মেজর এরিয়া হচ্ছে সেন্ট্রাল পাওয়ার অর ট্রিপল অ্যালায়েন্সেস। এর অপোজিটে ছিল ট্রিপল এন্টেড অর অ্যালাইড পাওয়ার কনসিস্ট উইথ ফ্রান্স, রাশিয়া অ্যান্ড ইংল্যান্ড। এই তিনটেকে নিয়ে গড়ে উঠছে অ্যালাইড পাওয়ার্স অর ট্রিপল এন্টেড। সেটা যদি দেখি কি করে ক্রিয়েট হচ্ছে, সেখানে আইসোলেটেড ফ্রান্স নিডেড ফ্রেন্ড, ফ্রান্সের বন্ধু দরকার। he proposed friendship to রাশিয়া। এই সময়কালে জার্মানির অ্যাগ্রেসিভ পলিসি কনফ্লিক্ট উইথ, মানে ইংল্যান্ডের সাথে কনফ্লিক্টটা অনেক বেশি বাড়িয়ে দিয়েছিল। তাই স্বাভাবিকভাবে ফ্রান্সও একা ছিল। ফ্রান্স নিডেড ফ্রেন্ডশিপ অফ আদার কান্ট্রিজ, এবং ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে একটা জোট তৈরি হচ্ছে 1907-এ ইংল্যান্ড, রাশিয়া সবটা মিলিয়ে, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া মিলে হচ্ছে ট্রিপল এন্টেড। কোর্স অফ দ্য ওয়ার যদি দেখি, সেখানে ডিসকাস যদি করি, আমি আগেই বলেছি 29th জুলাই অস্ট্রিয়া ডিক্লার্স ওয়ার্স অন সার্বিয়া, বিকজ সার্বিয়া, তোমরা কোথায় আগে ছবিতে আমি দেখানোর চেষ্টা করেছি, এটা হচ্ছে সার্বিয়া। এই কান্ট্রিজগুলো এই সময় স্বাধীনতার দাবি করছে,
এবং এই সার্বিয়া, অস্ট্রিয়া সার্বিয়া পাশাপাশি এই অস্ট্রিয়ার যুবরাজ সার্বিয়াতে ঘুরতে বসনিয়াতে ঘুরতে আসে এবং সার্বিয়া এক্সট্রিমিস্ট যিনি ছিলেন তিনি প্রিন্সেপ তিনি হত্যা করেন এবং এর পরবর্তীকালে অস্ট্রিয়া সার্বিয়ার উপর একটা ডিক্লারেশন জারি করে। 2 আগস্ট জার্মান ডিক্লেয়ার ওয়ার অন রাশিয়া, জার্মানি রাশিয়ার ওপর যুদ্ধ করার জন্য ঘোষণা জারি করছে। পরে জার্মানি ডিক্লেয়ার্ড ওয়ার অন ফ্রান্স 3 আগস্ট 1914। 4 আগস্ট 1914 ইংল্যান্ড ডিক্লেয়ার ওয়ার অন জার্মানি। এবং এই যে 1914-এর পরবর্তীকালে দুটো ইম্পর্টেন্ট ইভেন্ট টুক প্লেস। ওয়ান ওয়াজ we all know the fact, তোমাদের ইতিহাস বইতেও আছে, নিকোলাস টু, রাশিয়ার যারা কিং তাদেরকে জার বলা হচ্ছে, অর্থাৎ জারিস্ট যে রুল ছিল সেটা শেষ হয়ে যাচ্ছে। নিকোলাস টুকে অ্যাবডিকেটস হিজ থ্রোন, সে তার থ্রোন থেকে তাকে অ্যাবডিকেট করা হচ্ছে। এবং অক্টোবর 1917 লেনিন অ্যান্ড বলসেভিকস টেক কমান্ড অফ রাশিয়া, অর্থাৎ রাশিয়াতে বলসেভিকদের ক্ষমতা প্রতিষ্ঠা হচ্ছে এবং লেনিন এই ক্ষমতার প্রধান এবং একজন গুরুত্বপূর্ণ নেতৃত্ব মানে একজন নেতা হিসাবে উঠে আসছেন। তো আগে রাশিয়া যে জারিস্ট রুলে ছিল সেটা থেকে বেরিয়েছে যখন নতুন গভর্নমেন্ট ক্রিয়েট হচ্ছে, বলসেভিক ক্ষমতায় আসছে, লেনিন ক্ষমতায় আসছে, তখন তারা আস্তে আস্তে এই ওয়ার্ল্ড ওয়ার থেকে সরে আসতে চেষ্টা করছে। একটা নতুন দেশ তারা আগে জারিস্ট রুল থেকে বেরিয়ে যদি একটা নতুন ক্ষমতার অধীনে আসে, তারপরে সেই নতুন দেশটা তো চাইবে না যুদ্ধ করে তার ইকোনমি, তার সোশ্যাল ক্রাইসিস ক্রিয়েট করতে। তাই রাশিয়া আস্তে আস্তে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসলো। রাশিয়া যুদ্ধ থেকে বেরিয়ে আসলো, সঙ্গে সঙ্গে এই অ্যালাইড পাওয়ার্স যারা ছিল তারা একটু দুর্বল হলো। কিন্তু 6 এপ্রিল 1917 ইউএসএ ডিক্লেয়ার ওয়ার অন জার্মানি। এবার ইউএসএ এই যুদ্ধের মধ্যে ইউএসএ প্রবেশ করাতে জার্মানির যুদ্ধে পরাজয় নিশ্চিত হয়ে গেল, এই ট্রিপল অ্যালায়েন্সের যুদ্ধে হার অনেকটা নিশ্চিত হয়ে গেল। এবং 11 নভেম্বর ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কেম টু অ্যান এন্ড, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হচ্ছে এবং প্যারিস পিস ট্রিটি ওয়াজ সাইন। তোমাদের বইয়ে তো আছে, তোমরা দেখেছো যে প্যারিস পিস ট্রিটি 1919 1920 এই সময়কালে হচ্ছে। এবং এখানে মেনি আনজাস্ট স্যাংশন ওয়ার ইম্পোজড অন দ্য ডিফিটেড নেশন যারা হেরে যাওয়া নেশনগুলোর উপরেই বিভিন্ন আনজাস্ট স্যাংশন, বিভিন্ন জোর করে দাবি দেওয়া চাপিয়ে দেওয়া হচ্ছে। লাস্ট পয়েন্ট আমরা যেটা ডিসকাস করবো, তোমাদের বইতে আছে রেজাল্টস অর আফটারমাথ অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। ওয়ার্ল্ড ওয়ার 1-এর যদি রেজাল্ট দেখি, সেখানে ফার্স্ট যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে হিউজ ড্যামেজ অ্যান্ড ডিস্ট্রাকশন অফ হিউম্যান লাইফ অ্যান্ড প্রপার্টি। স্বাভাবিকভাবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, যে হিউম্যান লাইফ এবং প্রপার্টি সব কিছুর। 1 crore soldiers and 1 lakh civilians died। প্রায় 1 কোটির মতো সৈন্য এবং সাধারণ মানুষ একই সাথে মারা গেছিল। এটা যদিও গভর্নমেন্ট সরকারি রিপোর্ট, কিন্তু বেসরকারি সংখ্যা দেখতে গেলে অনেক। কোন মানুষ কোথায় মারা যাচ্ছে, কোন কলোনি থেকে কে কোন কলোনিয়াল কান্ট্রির জন্য যুদ্ধ করতে যাচ্ছে তার হিসেব নেই। তোমাদের বইতেও লেখা আছে ভারত একটা কলোনিয়াল শক্তির অধীনে ছিল এবং ভারত এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে ইংল্যান্ডের হয়ে যুদ্ধ করতে গিয়েছিল। থার্ড পয়েন্ট যেটা ডিসকাস করবো, ইন্ডাস্ট্রিয়াল কোলাপস হচ্ছে, একটা ইন্ডাস্ট্রিগুলো এর সময় ধ্বংস হচ্ছে। সকলেই তার শ্রমিক পাওয়া যাচ্ছে না, একটা ক্রাইসিস ক্রিয়েট হচ্ছে সোশ্যাল স্ফিয়ারে। সেটা ইনফ্লেশনে একটা লিড করছে, যেখানে শর্টেজ অফ গুডস, খাদ্যশস্য পাওয়া যাচ্ছে না, সঠিক জিনিস পাওয়া যাচ্ছে না, এটা এমার্জেন্সি মতো ক্রাইসিস ক্রিয়েট হচ্ছে। ফিফথ পয়েন্ট, এমার্জেন্স অফ ইউএসএ ওয়ার্ল্ড পাওয়ার। এবং এখানে বোঝা যাচ্ছে যে আমেরিকার মতো একটা শক্তিধর দেশ, তারাই একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। মানে এতক্ষণ আমেরিকা যেটাতে যোগ দেয়নি সেটাই ঠিক ছিল, তখন আমেরিকা যা যোগ দিল সঙ্গে সঙ্গে একটা দিকের পাল্লা ভারী হয়ে গেল এবং অ্যালাইড পাওয়ার যেটা ছিল তারা জয় পেল। এবং এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের মধ্যেই
সিডস অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ লুকিয়েছিল। কারণ তোমরা সকলেই জানো ট্রিটি অফ ভার্সাইলিস, সেখানে জার্মানির ওপর, ইটালির ওপর অনেক বেশি আনজাস্ট স্যাংশন ইম্পোজ করা হয়, বিভিন্ন চুক্তি করা হয় যেখানে তারা সেগুলো মেনে চলতে সক্ষম ছিল না। এবং এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার একটা সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ হলো বার্থ অফ লিগ অফ নেশনস, অর্থাৎ জাতিসংঘ তৈরি হচ্ছে। জাতিসংঘ তৈরি হচ্ছে মানে এটা সমস্ত জাতি, নেশনসগুলোকে, লিগ অফ নেশন, সমস্ত নেশনের লিগ। লিগ মানে আমরা একসঙ্গে খেললে, কোনো কিছু একটা দল থাকলে সেটাকে লিগ বলছি। একসঙ্গে অনেকগুলি দলকে কন্ট্রোল করে একটা যখন খেলা হবে, লিগ বলে আমরা পরিচালনা করি। সব লিগ অফ নেশন, এই জাতিসমূহের বা জাতিসংঘের যে এতগুলো দেশকে কন্ট্রোল করার জন্য লিগ গড়ে উঠছে 10th জানুয়ারি 1920। এদের মেইন এম হচ্ছে যাতে শান্তিপূর্ণভাবে যুদ্ধ না হয়ে এবং একটা নিজেদের মধ্যে মৌখিক আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলি সমাধান করা যায়, এবং এই ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের মতো ক্রাইসিস যাতে তৈরি না হয়। এবং এই ওয়ার্ল্ড ওয়ার ওয়ানই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সিডসগুলোকে নতুন করে বীজ বপন করছে।